দর্শক স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। ভোটের ট্রেনের শুরুতেই জানাবো আজকে প্রধান নির্বাচন কমিশনার কথা বলেছেন। নির্বাচন কমিশনের যে আপিল গ্রহণ কার্যক্রম চলছে সেখানে আমরা শুনে আসতে চাই প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য। যারটা গ্রহণ হয়েছে তার বিরুদ্ধে করতে পারে ক্যান্ডিডেট, অথবা তারটা যদি বাতিল হয় তাও করতে পারে। আমরা আইন অনুযায়ী একদম ইনশাল্লাহ দেখবেন আপনারা ন্যায় বিচার পাবে। ওই যে একটা এখন একটা কথা বলছে না, ইনসাফ, আমরা ইনসাফে বিশ্বাসী। কোনো পাতানো নির্বাচনের দেশে ইনশাল্লাহ হবে না আমাদের। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল আজ নির্বাচন কমিশনে গিয়েছে। আগামী নির্বাচন তারা কিভাবে পর্যবেক্ষণ করবেন সে বিষয়ে তারা কথা বলেছেন। আমরা মিশনের প্রধানের বক্তব্য শুনে আসবো এই বিষয়ে তিনি কি বলেছেন। Bangladesh is really a very important partner for the European Union. I have to say that we are really very looking forward to this opportunity to observe your electoral process for Bangladesh as a vibrant democracy. স্বেচ্ছাসেবক দলের নেতার হত্যাকাণ্ড নিয়ে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন এটি একটি বিচ্ছিন্ন ঘটনাগুলোর একটি। এ বিষয়ে তার বক্তব্য শুনে আসবো। আমরা দেখতে পাচ্ছি এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। গতকালকের ঘটনাও তারই অংশ। এটা হতে পারে পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু কিছু ষড়যন্ত্র এখনো তারা চালু রেখেছে, যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, কণ্ঠকাঠিন্য করতে পারে, গণতন্ত্রের উত্তরণের পথটাকে সহজতর না করতে পারে। কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না। মন্ত্রিপরিষদ সচিব আজ কথা বলেছেন নির্বাচনের মাঠ প্রশাসনের বিষয়ে। আমরা তার বক্তব্য শুনে আসব। পক্ষপাত ইত্যাদি যে কথাগুলি বলছেন, এই ধরনের অভিযোগ আপনারা এর আগেও শুনেছেন, এখনও শুনছেন, এবং কেউ না কেউ কোনো কারণেও সংক্ষুব্ধ হলে তিনি এই ধরনের কথা বলে থাকেন। এখন মুক্ত তথ্য প্রবাহের যুগ, এই সময় সকলে সেভাবে কথা বলবেন। আমরাও চেষ্টা করব, যদি আমাদের কোনো ত্রুটি থাকে আমাদের মাঠ প্রশাসনে বা অন্য কোনো লেভেলে, আমরা সেটা সমাধানের চেষ্টা করব। আমরা রদবদলের কথা তো বলছি না, তবে নির্বাচন কমিশন যদি কনভিন্সড হয়, তারা যদি মনে করেন যে হ্যাঁ রদবদল প্রয়োজন, তাহলে তারা বলবেন। ভোটের ট্রেনের আজকের পর্বে আমরা কথা বলবো ভোটের সমতল মাঠ নিয়ে, বিশেষ করে নির্বাচনের আইনশৃঙ্খলা বাহিনী কিংবা প্রশাসনের মাঠ প্রশাসনে যারা দায়িত্ব পালন করবেন তারা আসলে নির্বাচনের মাঠে কতটা স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন বা করবেন, এই বিষয়ে আমরা আলোচনা করব। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা আজকেও যুক্ত হব। প্রথমে যুক্ত হব বরিশালে। তবে তার আগে একটু বলে নিতে চাই যে আসলে নির্বাচনের মাঠ প্রশাসনকে ঘিরে বিভিন্ন এলাকার সম্পর্কে নানা ধরনের অভিযোগ শোনা যাচ্ছে। সেই অভিযোগগুলোর সত্যতাও আমরা যাচাই করে দেখতে চাই। আমরা এই মুহূর্তে যুক্ত হব বরিশালে, সেখানে আছেন সহকর্মী ফেরদৌস সোহাগ। ফেরদৌস সোহাগ, আপনার কাছে একটু জানতে চাই, একটি স্বচ্ছ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বরিশাল অঞ্চল কতটা প্রস্তুত, সেখানকার মাঠ প্রশাসনের আচরণ কেমন দেখছেন, সার্বিকভাবে ভোটের যে সমতল মাঠ, লেভেল প্লেইং ফিল্ড, সেটি কতটা বজায় আছে সেখানে, অতিথিদের সঙ্গে আলোচনা করবেন একটু। আপনাকে ধন্যবাদ। আমরা আজকে আমাদের এই আলোচনায় যুক্ত হয়েছেন জনাব বিলকিস জাহান শিরিন, আমার ডান পাশেই রয়েছেন। তিনি বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। আপনাকে স্বাগত। আমার বাম পাশে আছেন জনাব মাহবুব হোসেন দুলাল, তিনি জামাতের বরিশাল মহানগরের নায়েবে আমির। আপনাকেও স্বাগত। আমরা শিরিন আপাকে দিয়ে যদি শুরু করি, আমার ডান পাশে রয়েছেন যেহেতু। শিরিন আপা, আপনার কাছে আমরা একটু জানতে চাই, আপনি বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, ওই জায়গাটি থেকে মাঠ প্রশাসন নিয়ে যদি আপনার কাছে প্রশ্ন করি, ভোটের মাঠে মাঠ প্রশাসনের নিয়ে আপনার মন্তব্য শুনবো। ধন্যবাদ। আসলে ভোটের মাত্র মনোনয়ন সাবমিট হলো, আমরা এখনো মনোনয়ন প্রত্যাহারের সামনে সময় আছে। আমরা আমাদের দলের নেত্রী, আমাদের গণতন্ত্রের মা, উনি আমাদের কাছ থেকে চলে গিয়েছেন 30শে ডিসেম্বর। আমরা আসলে ওই শোকের ভিতরেই এখন আছি। ওই শোককে আমরা কাটিয়ে উঠতে পারিনি। আমরা এখন সারা বরিশাল বিভাগেই আমরা ম্যাডামের জন্য দোয়া মিলাদ, এটার ভিতরেই আমরা এখন আছি। এই কর্মসূচিতে আমরা এখন আছি। আমাদের 7 দিনের কর্মসূচি ছিল, আপনি জানেন, কিন্তু এই কর্মসূচিটা চলমান, এটা চলতেছে। এবং ভোটের মাঠের প্রশাসনটা
মাঠের প্রশাসন আমরা আরও কিছুদিন পরে আরও ভালোভাবে আসলে বলতে পারবো যে প্রশাসনের অবস্থাটা কি বা কতটা নিরপেক্ষ, কতটা স্বস্তিদায়ক, এগুলো এই মুহূর্তে আসলে আমি এখন পর্যন্ত যা আছে মোটামুটি ভালো আছে, তেমন কোনো সমস্যা হচ্ছে না এখন পর্যন্ত। ধন্যবাদ আপা। আপা বললেন যে এখন পর্যন্ত প্রশাসন ভালো আছে, বিএনপির পক্ষ থেকে তিনি এই কথাটি বললেন। জামাতের পক্ষ থেকে আপনার কাছে যদি একই প্রশ্ন করি, ভোট চলছে, ভোটের ট্রেন অলরেডি চলছে, তো সেই জায়গাটি থেকে আপনাকে যদি জানতে চাই প্রশাসন নিয়ে আপনাদের কি বলার আছে? ধন্যবাদ। এখন টিভির দর্শক শ্রোতাদের সবাইকে শুভেচ্ছা। মাঠ পর্যায়ের প্রশাসন সম্পর্কে যদি বলতে হয়, আমাদের এই গত 2, 3 এবং 4 তারিখে নমিনেশন সাবমিট করা হয়েছে এবং নমিনেশন সাবমিট এবং বাছাই করা হয়েছে। এই বাছাই এবং গ্রহণ করার ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন জেলায় যে বৈপরীত্য লক্ষ্য করা গিয়েছে, এতে আমরা কিন্তু সন্দিহান এবং আমাদের কেন্দ্রীয় নেতা, আমাদের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন যে বিভিন্ন জায়গায় কোনো জায়গায় ছোট্ট তুচ্ছ কারণে জামাতের যে সকল নমিনেশন সাবমিট করেছে যে নেতৃবৃন্দ, তাদেরকে বাছাইতে তাদেরকে। দুলাল ভাই, আপনি যদি বরিশালের স্থানীয় প্রশাসন সম্পর্কে আমরা জানতে চেয়েছি। বরিশালের স্থানীয় প্রশাসন সম্পর্কে আমরা বলতে পারি এটা যে আমরা এটা এখন পর্যন্ত তাদের যে বিষয়টা দেখছি, আমরা 100% আশ্বস্ত হতে পারছি না, কারণ আমরা দেখছি যে বরিশালে বিভিন্ন জায়গায় জামাতের যে সমস্ত যারা আমাদের মহিলা কর্মী এবং যে সমস্ত কর্মী যারা নির্বাচনের বিভিন্ন দায়িত্ব আছে, তাদের উপরে যে বিভিন্ন রকমের যে হস্তক্ষেপ করা হচ্ছে বাইরে থেকে, যারা নির্বাচনকে প্রভাবিত করার জন্য এবং নির্বাচনের এদেরকে বাধাগ্রস্ত করছে, এ সম্পর্কে অভিযোগ করলেও সেটা যথাযথভাবে এখন পর্যন্ত তাদের কাছ থেকে প্রতিকার আমরা পাইনি। সেজন্য আমরা 100% আশ্বস্ত হতে পারি না। আপনাকে ধন্যবাদ। আপা, আপনি যেহেতু বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, আপনার অনেক দায়িত্ব আমরা জানি যে আপনি বরিশাল বিভাগ চষে বেড়ান বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার জন্য। আমরা দেখেছি যে বিএনপির 6টি যে জেলা রয়েছে বরিশাল বিভাগের, সেই 6টি জেলার কোথাও কোথাও আমরা দেখছি বিএনপির একাধিক প্রার্থী এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য অবতীর্ণ হয়েছেন ভোটের মাঠে। আসলে কেন এমনটি ঘটছে এবং এর শেষটা কোথায়, কি বলবেন আপনি? আসলে বিএনপি অনেক বড় একটা দল, তাই না? এখানে নেতাকর্মী অনেক বেশি, তাদের এই জায়গাটা নির্বাচনে তাদের অবস্থান আর কি, বিশেষ করে গত 17-18 বছর বাংলাদেশে মানুষ ভোট দিতে পারে নাই, বা আমরা যারা বিভিন্ন পদ পদবিতে আছি, কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। এত বড় একটা দলে একাধিক প্রার্থী থাকা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। তারপরেও আমাদের এখানে 21টি আসন, আমাদের মাত্র 2টি আসন একাধিক প্রার্থী হয়েছে। তো সেটাও আমরা খুব শীঘ্রই আমরা বসে এটা আমরা ঠিক করবো। আমাদের চেয়ারম্যান সর্বোচ্চ ধৈর্য সহকারে উনি দলের এই দায়িত্বটা নিচ্ছেন এবং এই কাজগুলো করে যাচ্ছেন। তারপর আপনি জানেন যে আমাদের এখানে আসন ভিত্তিক কিছু আমাদের সমমনা যারা আন্দোলনে ছিলেন তাদেরকে কিছু কিছু আসন এখানে দেওয়া হয়েছিল, সেগুলো নিয়ে আমরা কাজ করছি এবং খুব সুন্দর একটা অবস্থার ভিতর থেকে আমরা এটা, আপনি বলছেন শেষটা খুব সুন্দরভাবেই সমাধান হবে এবং ধানের শীষের একজন প্রার্থী থাকবে ইনশাল্লাহ। এখানে স্বতন্ত্র বিদ্রোহ এরকম কোনো সুযোগ নাই। তারপর দেখেছেন আপনি যে আমাদের প্রথম দিন থেকেই যারা একাধিক প্রার্থী হয়েছিল দলের সিদ্ধান্তের বাইরে, সেখানে বেশ বড় মাপের নেতাও ছিলেন, তাদেরকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে। আপনাকে ধন্যবাদ। আসবো আবার আপনার কাছে। দুলাল ভাই, আপনার কাছ থেকে যদি ছোট করে জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা দেখেছি বরিশাল বিভাগের বিভিন্ন জায়গায়, কয়েকটি জায়গায় আপনাদের যারা প্রার্থী হিসাবে মনোনীত হয়েছিলেন এবং যাদেরকে আপনারা নমিনেট করেছিলেন, তাদের মধ্যে থেকে বেশ কয়েকজনকে দলের বৃহত্তর স্বার্থে অন্য দল থেকে প্রার্থী করা হয়েছে। সেসব জায়গার পরিস্থিতিটা কি, যদি একটু জানান। ধন্যবাদ। আপনি জানেন, সম্পর্কের একটি প্রশ্ন খুব ছোট করে যদি বলেন, সেটি হচ্ছে যে এটি উঠিয়ে নেওয়ার কারণে, আপনাদের প্রার্থীকে উঠিয়ে নিয়ে অন্য একটি দলের প্রার্থীকে আপনাদের জোটের দেওয়ার কারণে আপনাদের ভেতরে কোনো অভ্যন্তরীণ ক্ষোভ আছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আপনি জানেন যে বাংলাদেশ জামায়াত ইসলামী যখন কাজ শুরু করে তখন 8 দলীয় সমমনা জোট ছিল এবং এই যে নমিনেশন সাবমিটের খুব নিকটে আরও 2টা দল, 10 দল, তারপর আরও একটা দল এখানে অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে এনসিপি।
এনসিপিকে অ্যাকোমোডেশন দেয়া, তারপরে আপনার এই যে এবি পার্টি, লেবার পার্টি, এদেরকে অ্যাকোমোডেট করতে গিয়ে আমাদের শেষ মুহূর্তে অনেক ছাড় দিতে হয়েছে, এবং জামাত ইসলামী এখানে সবচেয়ে বড় দল হওয়ার কারণে তাকেই এই ছাড়টা বেশি দিতে হয়েছে। বাবুগঞ্জ এবং মুলাদি যেটা আসনটা, এটাই আমরা আমাদের বরিশাল মহানগরীর এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, তাকে আমরা উইথড্র করতে হয়েছে। এবং আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের মতোই এখানেরও আমাদের শুধুমাত্র কেন্দ্রীয় নির্দেশনা যখন দেওয়া হয়েছে, তারা অবলীলায় তাদের সেই প্রার্থী নির্দেশটি মেনে নিয়েছেন। আপনার মুখের কথা আমি টেনে নিয়ে বলতে হচ্ছে, কারণ সময় কম। খুব সংক্ষেপে 30 সেকেন্ডে যদি বলেন যে বরিশাল সদরের পরিস্থিতি কি, এর দিকে তাকিয়েছে বরিশাল বিভাগ? বরিশাল সদর বরাবরই বিএনপির এটা ধানের শীষের ঘাঁটি। এই পর্যন্ত সে 91 থেকে আমার রাজনীতির জীবনের পর থেকে কখনো দেখিনি যে বিএনপি বা ধানের শীষ এখানে পরাজিত হয়েছে। যে নির্বাচনগুলো আমরা বর্জন করেছি গতবার, ফ্যাসিস্ট যারা দিনের ভোট রাতে করেছে, এদের সময় তো ভোটই হয় নাই। আমরা শতভাগ আমরা এখানে আশাবাদী যে বরিশাল সদর আমাদের থাকবে। এবং এই বরিশালের মানুষ, কারণ বরিশালের জন্য বিএনপি খালেদা জিয়া যা করে গেছেন, এই বিভাগটাই তো ম্যাডাম করে গেছেন, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিকেএসপি ভবন, বরিশালে যত উন্নয়ন বলেন, মেট্রোপলিটন সিটি। সুতরাং বরিশালের মানুষ অকৃতজ্ঞ না, তার কৃতজ্ঞতার সাথেই ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। শুনছিলাম শিরিন আপার কথা, শুনছিলাম দুলাল ভাইয়ের কথা, যা বিএনপি এবং জামাতের দুজন দলের যে নেতা রয়েছেন তারা নিজেদের পক্ষে কথা বললেন। ভোটের মাঠে এরকমের কথা চলতেই থাকবে। এই ছিল বরিশালে আজকের আলোচনার সবশেষটুকু। অনেক ধন্যবাদ ফেরদৌস সোহাগ, যোগ দিচ্ছিলেন আমাদের সঙ্গে, কথা বলছিলেন বরিশালের বিএনপি এবং জামাতের দুজন নেতার সঙ্গে। দর্শক, এবার একটি বিরতি নেব, বিরতির পর ফিরে এসে আমরা যুক্ত হব শেরপুর জেলায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX পর্যায়ে যুক্ত হব শেরপুর জেলায়, সেখানে আছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। সৌরভ, আপনার সঙ্গে দেখতে পাচ্ছি অনেক মানুষজন আছে, সামনে দুটি দলের নেতাও রয়েছেন, তাদের সঙ্গে আলোচনা করবেন এবং জানতে চাই আপাতত শেরপুর জেলার যে নির্বাচনের মাঠ সেটি কেমন আছে, যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হচ্ছে সেই লেভেল প্লেইং ফিল্ড কতটা বজায় আছে শেরপুরে, জানাবেন সৌরভ। ভাই, ভোটের স্বাগত জানাচ্ছি। আমি শেরপুর থেকে জাহিদুল খান সৌরভ। তো আজকে আমার সাথে বিএনপি এবং জামাতের দুজন নেতা রয়েছে। তো শুরুতে আমার বাম পাশে পরিচয় করে দিচ্ছি বেলায়েত। আমার বাম পাশে রয়েছে শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, এবং আমার ডান পাশে রয়েছেন শেরপুর সদর 1 আসন থেকে জামাত ইসলামের মনোনীত প্রার্থী হাফেজ রাশিদুল ইসলাম। তো বেলায়েত, জানা রাখি শেরপুর ভারত সীমান্তবর্তী একটি জেলা। তো এই জেলায় 3টি আসন রয়েছে, শেরপুর 1 এবং শেরপুর 2 এবং শেরপুর 3। তো মোটামুটি যেহেতু আগামী 21 তারিখ প্রতীক বরাদ্দ হবে, এই প্রতীক বরাদ্দকে সামনে রেখে শেরপুরে যারা প্রার্থী রয়েছে তারা কিন্তু প্রত্যেকটি ইউনিয়ন ওয়ার্ড তারা কিন্তু চষে বেড়াচ্ছেন এবং ভোটারদের বিভিন্ন তারা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। তো শুরুতে আমি অ্যাডভোকেট সিরাজুল ইসলামের কাছে যাব। উনি যেহেতু একজন প্রবীণ রাজনীতিবিদ এবং উনি দীর্ঘদিন জেলা আইনজীবী সমিতির সভাপতিও ছিলেন। তো অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আপনি যেহেতু একটি বড় দলের প্রতিনিধিত্ব করছেন, তো এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে শেরপুর 1 এবং শেরপুর 3 থেকে যে বিএনপির মনোনীত প্রার্থীরা তারা কিন্তু মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, কিন্তু শেরপুর 2 আসনে কিন্তু একজন বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, তার কিন্তু মনোনয়নটি অবৈধ ঘোষণা করা হয়। তো সার্বিক দিক থেকে আপনারা এই শেরপুর 3টি আসনে বিএনপি থেকে কি দেখছেন এবং এই ভোটের মাঠে লেভিং প্লে ফিল্ড আপনারা কি কেমন দেখছেন আর কি, তো এই বিষয়ে আমাকে জানাতেন। জি, আপনাকে ধন্যবাদ। আমাদের আগামী যে নির্বাচন হবে 12ই ফেব্রুয়ারিতে, তার পূর্বে মনোনয়ন বাছাইপত্র হয়েছে। আমাদের শেরপুরের 2 আসনের মনোনয়নপত্র যেটা বাতিল ঘোষণা করা হয়েছে, তার দ্বৈত নাগরিকত্ব ইয়েতে অস্ট্রেলিয়ান, সেটা বাতিলের জন্য সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে গেছে। ওনারটা আগামীকালকে আপিল দায়ের হবে। আমাদের যিনি ক্যান্ডিডেট উনি বলছেন যে আমার কাগজপাতি সব রেডি হয়েছে। তো রেডি যদি হয়ে থাকে তাইলে ওনার আপিলের মেয়াদ আগামীকাল পর্যন্ত আছে, 9 তারিখ পর্যন্ত। আমরা আশা করতেছি যে মনোনয়নপত্র 2 আসনের যে ফাহিম চৌধুরী সেটা ইনশাল্লাহ ভ্যালিড হয়ে আসবে। এখন মাঠ পর্যায়ের যে অবস্থার কথা আপনি আমাকে বলছেন, যে বিএনপি একটি বৃহত্তর দল। বিএনপি হলো
বাংলাদেশের মধ্যে একটি জনপ্রিয় দল। এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই বাংলাদেশে ৭৪ সনে ভীষণ দুর্ভিক্ষ হয়েছিল সারা বাংলাদেশে। এই দুর্ভিক্ষ কবলিত মানুষকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৫ সালে ক্ষমতায় আইসা বাংলাদেশকে একটা স্বনির্ভরশীল দেশ, যেখানে খাদ্যের যথেষ্ট অভাব ছিল, পোশাকের অভাব ছিল, বাসস্থানের অবস্থা ছিল, মানুষ ক্ষুধার জ্বালায় অস্থির ছিল। এই বাংলাদেশের মানুষগুলাকে উনি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। এবং এরপরে এই ফ্যাসিস্ট সরকার ১৭ বছর মানে ভোটের মাঠে এখন বর্তমান পরিচিত্রটা কেমন? এটাই বলতেছি, এই ১৭ বছর ফ্যাসিস্ট সরকার এই ভোট যে মানুষের একটি মৌলিক অধিকার, এই অধিকারটা কেড়ে নিয়েছিল। ১৭টি বছর মানুষ ভোট দিতে পারে নাই। আর বিএনপির যারা নেতাকর্মী জনগণের ভোটের অধিকার ফেরত দেওয়ার জন্য তারা সংগ্রাম করছে, এবং এই সংগ্রাম করতে গিয়া জেল, জুলুম, অত্যাচার, খুনের শিকার হয়েছে অসংখ্য নেতাকর্মী। মানুষের যে দুর্ভোগ, এর চাইতে দুর্ভোগ আর কারোর পৃথিবীতে হয় নাই। এই জন্য তৃণমূল পর্যায়ের যারা নেতাকর্মী, ভোটারবৃন্দ যারা আছেন, তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপির ত্যাগ সবচাইতে বেশি। এটার মূল্যায়ন মাঠ পর্যায়ে হয়েছে। মাঠ পর্যায়ের ভোটারগণ বিএনপিকে ভালোবাসে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মার্কা, খালেদা জিয়ার মার্কা, তারেক রহমানের মার্কা, ধানের শীষে ভোট দেওয়ার জন্য অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আমি একটু মাঝপথে আপনাকে থামিয়ে দিচ্ছি, দুঃখিত। তো এই পর্যায়ে আমি আমার ডান পাশে চলে যাচ্ছি, যিনি কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং শেরপুর এক আসন থেকে জামাত ইসলাম মনোনীত প্রার্থী জনাব হাফেজুল রাশেদ। তো হাফেজ রাশেদুল ইসলাম, আপনার কাছে যেটা আমরা জানতে চাচ্ছি যে এই যে তৃণমূল পর্যায়ে যে যারা সাধারণ ভোটার রয়েছে, তারা কিন্তু জামাত দীর্ঘদিন থেকে জামাত এবং বিএনপির একটা ঐক্য জোট ছিল ২০০১ এবং ২০০৯। তো এখন যেহেতু জামাত এবং বিএনপি আলাদা রাজনীতি করছে, তারা আলাদাভাবে মনোনয়ন দাখিল করেছে। তো আপনি কি দেখছেন ভোটের মাঠে বিএনপি নিয়ে অনেক সময় গুঞ্জন থাকে যেখানে বিএনপি প্রশাসনিকভাবে আলাদা কিছু সুবিধা পাচ্ছে, তো এই বিষয়ে আপনি লেভেল প্লেইং ফিল্ড বলতে আপনার কাছে কোনো প্রকার আপনি কিভাবে দেখছেন এটাকে? ধন্যবাদ আপনাকে। আমি আপনার মাধ্যমে এখন টিভির সমস্ত দর্শক শ্রোতা যারা দেশ বিদেশ থেকে দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যেমনটি বলছিলেন এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই মুহূর্তের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে আমরা সারা দেশে যেমন দেখেছি যে কিছু ত্রুটি রয়েছে, এবং বলবো যে একটি দলের পক্ষে কিছুটা কাজ করা হয়েছে, অথবা জামাত ইসলামের বিপক্ষে বেশ কয়েক জায়গায় মনোনয়নপত্র সাবমিশন এবং উইথড্র, বাতিল এইসব সংক্রান্ত বিষয়ে কিছু ঝামেলা হয়েছে, এবং আমরা আমাদের শেরপুরেও কিন্তু এই বিষয়টি দেখছি। আমরা দেখেছি যে গত পরশুদিনও আমাদের কাছে খবর এসেছে যে কামারের চরে সরাসরি আমাদের সদরের যে ওসি থানার, তিনি বিএনপির লোকদের সাথে বসে চা খেয়েছেন এবং তিনি মূলত গিয়েছেন কেন্দ্র পরিদর্শনে। তো এটি আমি মনে করি যে না করাই উত্তম। তার জন্য প্রশ্নবিদ্ধ হওয়ার একটা স্কোপ তৈরি হয়ে গেল, আমরা প্রশ্ন তুলতেই পারবো। এই টাইপের আরো অসংখ্য ঘটনা ঘটছে। তৃণমূলের ভোটাররা যেভাবে জামাত ইসলামের প্রতি কানেক্টেড এবং ওপেনলি তারা বলছেন, আমরা মনে করছি যে এবার ব্যাপক একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেটার একটা বড় প্রতিফল মানুষ দেখতে পাবে ইনশাআল্লাহ। বিএনপির সাথে আমরা একটা জোটে ছিলাম, কিন্তু এটার জন্য আমাদের ময়দানে বিএনপি এবং আমাদের মধ্যে কোনো সংঘাত বা এরকম কোনো পরিস্থিতি নাই। বাট আমরা মনে করি যে কিছু কিছু জায়গায় কিছু ঘটনা ঘটছে, যেমন আমাদের ভোটকর্মী যারা, তাদেরকে মামলা দিয়ে হয়রানি করা, গ্রেপ্তারের ক্ষেত্রে বিভিন্ন ইস্যু তৈরি করা, এরকম কিছু কাজ বিএনপির পক্ষ থেকে হচ্ছে। আমরা মনে করি যে এটা নির্বাচনের ক্ষেত্রে খুবই ক্ষতিকর একটি বিষয়। আমরা এটা বিএনপিকে অনুরোধ করবো যে তারা যেন এখান থেকে সরে আসে, এবং আলটিমেটলি আমরা একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি। বিশেষ করে আমি বলবো যে শেরপুরের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে নাই, এবার ভোটের একটা সুযোগ এসেছে, এবং সারা বাংলাদেশেই জামাত ইসলামের পক্ষে যে মানুষের একটা আগ্রহ তৈরি হয়েছে, এটি শেরপুরের মাঠে ঘাটে গেলে আমার মনে হয় বিস্তারিত জানতে পারি। বেলাতে আমরা ফিরে আছি স্টুডিওতে। আমার সাথে বিএনপি এবং জামাত নেতৃবৃন্দ ছিল, আমার সাথে আমার বাম পাশে ছিল শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক, এবং ডান পাশে ছিল শেরপুর এক আসন থেকে জামাত মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম। তো আমরাও দেখছি যে এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, সব অবস্থান থেকে কিন্তু রাজনৈতিক প্রচারণা করছে বিএনপি এবং জামাত, এনসিপি সহ অন্যান্য যে দলগুলি রয়েছে। তো বেলায়েত, এই ছিল শেরপুর থেকে আজকের ভোটে টেনে আমার কাছে সর্বশেষ তথ্য। অনেক ধন্যবাদ সৌরভ, আমাদের সঙ্গে যোগ দিয়ে দুইজন অতিথির মূল্যায়ন তুলে ধরার জন্য। আরেকটি বিরতি নিচ্ছি দর্শক, বিরতির পর ফিরে এসে আমরা যুক্ত হব নোয়াখালী জেলা।
দর্শক স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন, সঙ্গে আছে আমি বেলায়েত হোসেন। আমরা আলোচনা করছিলাম ভোটের সমতল মাঠ নিয়ে। এবার আমরা যুক্ত হব নোয়াখালী জেলায়, সেখানে আছেন সহকর্মী নাসিম শুভ। শুভ, আপনার মাধ্যমে একটু জানতে চাই, দুজন অতিথি আছে আপনার সঙ্গে, একটু আলোচনা করবেন নোয়াখালীতে এই মুহূর্তে ভোটের মাঠ কেমন আছে, নোয়াখালীর যেই কয়টি সংসদীয় আসন আছে সবগুলোতে কি অবস্থা একটু জানাবেন এবং তাদের সঙ্গে আলোচনা করবেন। বেলায় তার অল্প কয়েকদিন পরে কিন্তু জাতীয় সংসদ নির্বাচন, এবং এই জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীতেও কিন্তু চলছে ব্যাপক কর্মযজ্ঞ। যদিও এখন মাঠে প্রচারণা বন্ধ রেখেছে, আসলে প্রচারণা যখন শুরু হবে তখন থেকে কিন্তু আবার পুরোদমে চলবে। তো আমার সাথে এই বিষয়ে আজকে কথা বলতে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামীর দুইজন অতিথি। আমরা শুরুতেই যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নোয়াখালী জেলা কমিটির সদস্য অন্যতম অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, তার কাছে জানতে চাইব আসলে ভোট অতি সন্নিকটে, আপনারা এখন পর্যন্ত আপনাদের প্রস্তুতি কেমন? নোয়াখালীর যে 6টি আসন রয়েছে সেগুলোর বিষয়ে আপনারা প্রত্যাশা কি, পাশাপাশি নির্বাচনের মাঠ আপনারা কেমন দেখছেন? ধন্যবাদ শুভ। আমরা প্রস্তুতির প্রশ্নটা যেটা আপনি বলছেন সেটা হচ্ছে যে আমরা মনে করি যে আমরা পুরোপুরি প্রস্তুতেই আছি। আমাদের 6টি আসন, আপনি এটা জানেন যে এটা বিএনপি অধ্যুষিত অঞ্চল। এখানে বিএনপি এই 6টি আসনেই প্রতিনিধিত্ব করেছে এক সময়। তো বিগত 17 বছর পরের একটা নির্বাচন, এটা একটা নতুন প্রেক্ষাপট। এই নির্বাচন প্রেক্ষাপটে সাধারণ মানুষ ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছে। তো সেই হিসাবে আমরা মনে করি যে আমাদের প্রত্যাশার জায়গা হচ্ছে যে আমরা আমাদের এই 6টি আসন, আমাদের যে প্রার্থীরা আছেন যোগ্য প্রার্থীদেরকেই মনোনীত করা হয়েছে। আমরা বিশেষভাবে আমাদের মোহাম্মদ শাহজাহান, বরকতুল্লাহ বুলু, ব্যারিস্টার এম মাহমুদুল খোকন, জয়নাল আব্দিন ফারুক, ফখরুল ইসলাম এবং আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, আমাদের বলতে গেলে 6 জনের মধ্যে সবাই হেভিওয়েট প্রার্থী এবং এরা জাতীয় রাজনীতির তারকা রাজনীতিবিদ। তো আমরা আশা করছি যে আমরা এটা পুনরুদ্ধার করতে পারবো। আর ভোটের সমতল মাঠ যেটা আপনি বলছেন, আমার জানা মতে নোয়াখালীতে এই পর্যন্ত নোয়াখালীর 6টি আসনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে কোনো ঝামেলা বা সমস্যা আমরা দেখছি না। বিচ্ছিন্ন দু একটা ঘটনা ঘটতে পারে, এগুলি আমরা অনেক সময় প্রার্থী পর্যায়ে, নেতৃবৃন্দ পর্যায়ে কথা বলে আমরা ঠিক করে নেই। যদি ভবিষ্যতে আমরা নেব, আমরা চাই যে আসলে একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে, মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা বিশ্বাস করি যে নিশ্চিত আমরা বিজয়ী হব। আচ্ছা, আপনার কাছে আবারও সময় পেলে ফিরবো। আমরা এবার যাবো বাংলাদেশ জামাত ইসলামের নোয়াখালী জেলার সুরা কমিটির সদস্য অ্যাডভোকেট জহিরুল ইসলাম। আপনারা তো আসলে ভোটের মাঠে অতীতে জোটগতভাবে অংশগ্রহণ করলেও এমন ব্যাপকভাবে কিন্তু এবারই প্রথম। তো নোয়াখালীতে আসলে এখন পর্যন্ত আপনারা কেমন মাঠ দেখছেন, জয়ের ব্যাপারে কেমন আশাবাদী, পাশাপাশি আপনাদের ভোটের মাঠ নিয়ে কোনো আসলে অভিযোগ রয়েছে কিনা? আলহামদুলিল্লাহ, আমাদের যদিও জোটগতভাবে নির্বাচন করা ছাড়াও আমরা 91 সালে 96 সালে আমরা নোয়াখালীতে এককভাবে 6টি আসনে আমরা নির্বাচন করেছি। জোটগতভাবে আমাদের নির্বাচন হয়েছে 2001 এবং 8 সালে। নোয়াখালীতে বাংলাদেশ জামাত ইসলামী একটি সুসংগঠিত অবস্থান রয়েছে। নোয়াখালীর যে 6টি আসন, বিশেষ করে আমাদের সদর, এরপরে কোম্পানিগঞ্জ, বেগমগঞ্জ, এরপরে সদর নোয়াখালী 1 এবং শ্যানবাগ এবং হাতিয়া, 6টি আসনে আমাদের ভোটের প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালোই আছে। আমরা সংখ্যার দিক যেটা, সেটা হচ্ছে এখনো কিছু কিছু, যেমন আমাদের মহিলা বোনদের কিছু আপনার ক্যাম্পেইনে, উঠান বৈঠকে কিছু হামলা হয়েছে। এর বাহিরে আমরা এগুলো প্রতিবাদ করেছি এবং আমাদের একটা কোরআনের প্রোগ্রামও সেখানে হামলা হয়েছে, সেটা পরবর্তীতে অবশ্য মিছিল হয়েছে। সব মিলে যেটা, সেটা হচ্ছে আসলে যদি লেভেল প্লেইং ফিল্ড এখন আমরা নোয়াখালীতে যতটুকু দেখছি, কিন্তু আমরা কিছুটা সংখ্যাবোধ করছি যে সর্বপর্যায়ে, বিশেষ করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো এবং যেগুলো একটু কোস্টাল এরিয়া, যেগুলোতে প্রশাসন সরাসরি মুভ করতে পারে না, এই সকল এলাকাগুলোতে ভোটের দিন পর্যন্ত মাঠ সমতল থাকবে কিনা এ বিষয়ে আমাদের সন্দেহ আছে। এর বাহিরেও বিগত ফ্যাসিস্টের কিছু সহযোগীরা এখন মাঠে আমরা আনাগোনা দেখছি। যদি একটি কম্বিং অপারেশনের মাধ্যমে এই সন্ত্রাসীদেরকে যদি গ্রেপ্তার করা হয় এবং যদি ভোটের দিন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোটাররা মাঠে কেন্দ্রে যাইতে পারে, কেন্দ্রে প্রবেশ করতে পারে, একটা গণবিপ্লব হবে বাংলাদেশের। সারা দেশের মতো নোয়াখালীতে একটা গণজোয়ার আছে,
বিশেষ করে দাঁড়িপাল্লার একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে। মানুষ বারবার অনেক মার্কা দেখেছে, এবছর মানুষ দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য মানুষ অত্যন্ত উন্মুখ হয়ে আছে এবং সবাই নির্বাচনী ট্রেনে কিন্তু আছে বর্তমানে। আচ্ছা, জনাব রবিউল হাসান পলাশ, আপনার কাছে আরো একটি প্রশ্ন হচ্ছে, এবারের ভোটে কিন্তু আপনারা এবারের ভোটের জন্য ব্যাপক প্রস্তুতি ইতোমধ্যে নিয়েছেন। নোয়াখালীর 6টি আসনের মধ্যে জোটের ভোটের কারণে কি আপনাদের 6টি আসনে কোনো আসনে প্রভাব পড়তে পারে কিনা একদম সংক্ষেপে জানাবেন। না না, আমরা কোথাও আশঙ্কা মনে করি না। আমরা মনে করি যে নোয়াখালীর এই 6টি আসনে ধানের শীষের পক্ষে একটা গণজোয়ার হবে, একটা বিপ্লব হবে। এবং আমি আপনাকে বলতে পারি যে আমরা কোনো আসনেই আমরা আমাদের বিজয়ের ক্ষেত্রে আশঙ্কা করি না। আমরা মনে করি যে আমরা 6টি আসনেই জিতবো এবং আমরা মানুষের কাছে যে আমরা আসলে স্বপ্ন দেখাতে চাই না, আমরা পরিকল্পনা হাজির করতে চাই। তারেক রহমান 8টি পরিকল্পনা হাজির করেছেন, যে আমরা কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, আমরা আমাদের ইমাম মুয়াজ্জিনের জন্য কি করব, আমরা সাধারণত মানুষের জন্য কি করতে চাই, এটা আমরা হাজির করেছি। এবং আমরা মনে করি যে এই হাজির যেই কর্মসূচিগুলো আমরা হাজির করেছি এটা ব্যাপক সমর্থন পাচ্ছি। আমরা এটা বলতেই পারি যে ধানের শীষের বিজয়ের, এটা আমি আপনাকে বলতেই পারি যে আমরা নিশ্চিত বিজয়। জোটের কারণে আপনারা আসলে বিজয়ের ব্যাপারে 6টি আসনে আপনাদের প্রত্যাশা কেমন, সংক্ষেপে বলবেন। জোটের কারণে আমাদের 6টি আসনে এবছর বিজয়ের আমাদের প্রত্যাশা রয়েছে। বিশেষ করে আমরা সকল আসনে আমরা আগ থেকে আমরা প্রার্থী বাছাই করেছি, প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে আমাদের কোনো হ্যাম্পার হয় নাই এবং আমাদের অভ্যন্তরীণভাবে কোথাও কোনো দলাদলি নেই, যার কারণে এবছর দাঁড়িপাল্লার যে দেশব্যাপী যে গণজোয়ার সৃষ্টি হয়েছে 5ই আগস্টের পরে, এই গণজোয়ার বিশেষ করে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডার হিসেবে, বিশেষ করে এটা সবাই জানে, কেউ কেউ স্বীকার না করলেও শেখ হাসিনা ঠিকই স্বীকার করছেন যে 5ই আগস্টের গণঅভ্যুত্থানে জামাত শিবিরের একটা অবস্থান আছে। সেই দিক থেকে বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন সহ বিভিন্ন দাবি দেওয়া, বিশেষ করে এই জুলাই যুদ্ধের যে আপনার আশা আকাঙ্ক্ষা, সে আশা আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন জামাত ইসলামী যদি দাঁড়িপাল্লায় যদি ক্ষমতায় যায় এবং 12 দলীয় জোট যদি ক্ষমতায় যায়, জুলাই সনদের বাস্তবায়ন হবে এবং সে আকাঙ্ক্ষা বেলায়েত, আপনি নিশ্চয়ই শুনছিলেন আসলে দুটি প্রধান যে দুটি বড় দল রয়েছে, দুটি দলেরই প্রত্যাশা হচ্ছে তারা জয়লাভ করবেন এবং তারা দুই দলই কিন্তু সুষ্ঠু একটি নির্বাচন চান। তো এই ছিল আসলে বেলায়েত নোয়াখালী থেকে ভোটের ট্রেনের জন্য আমার কাছে এখন অব্দি সব শেষ। ধন্যবাদ নাসিম শুভ, যোগ দিয়েছিলেন নোয়াখালী থেকে, আমাদের সঙ্গে আলোচনা করছিলেন ভোটের সমতল মাঠ নিয়ে। দর্শক, এই ছিল আমাদের আজকের ভোটের ট্রেনের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।